এসএসসি পরীক্ষা 2021 এর অ্যাসাইনমেন্ট বিষয় পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নম্বর 3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের বিজ্ঞান শাখার যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, তোমাদের সবাইকে আমি জলিল স্যার JM এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও ক্লাসটির মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে সমাধান করবে এবং অ্যাসাইনমেন্টের যাবতীয় খুঁটিনাটি। তো মূল ক্লাসে যাবার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, কারণ নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন পাও। আর তুমি যদি আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি করব না, কারণ ভিডিওটি বেশ লম্বা হবে। তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। খেয়াল করে দেখো, এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের যে পৃষ্ঠাটি দেওয়া হয়েছে সেই পৃষ্ঠাটিতে কি কি রয়েছে। অ্যাসাইনমেন্টের যে বিষয়টি, সে বিষয় হবে পদার্থবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের যে বিষয় কোড সেটা হবে 136। পদার্থবিজ্ঞানের যে এখানে যে পদার্থবিজ্ঞানের যে তোমার অ্যাসাইনমেন্ট নম্বর সেটা হবে 3, অধ্যায় হবে গতি এবং চতুর্থ অধ্যায় হলো কাজ ক্ষমতা শক্তি। 2 অধ্যায় মিলে এটা করা হয়েছে। এবং তোমার এখানে অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেটা হবে শক্তির রূপান্তর। তারপরে মূল বইয়ের 47 থেকে 49 পৃষ্ঠা এবং 100 থেকে 108 পৃষ্ঠায় যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে সে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 47 থেকে 49 পৃষ্ঠায় রয়েছে গ্যালিলিও এর পরন্তু বস্তুর সূত্র এবং 100 থেকে 108 পৃষ্ঠায় রয়েছে গতিশক্তি এবং বিভব শক্তির সমীকরণ এবং বিভিন্ন উদাহরণ। মূল অ্যাসাইনমেন্টটি এখানে লেখা হয়েছে যে 75 কেজি ভরের একটা পাথরকে 40 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে। তারপরে ক, খ, গ এবং ঘ নম্বর প্রশ্ন করা হয়েছে। এখানে ক, খ, গ নম্বর প্রশ্নগুলো করার আগে তোমাকে এই বিষয়গুলো একটু পড়ে নিতে হবে। এখানে ক নম্বর কিভাবে তুমি কত নম্বর পাবে, খ নম্বরে কতটুকু লিখলে কত নম্বর পাবে, গ নম্বরে এবং ঘ নম্বরে কিভাবে লিখলে কত নম্বর পাবে, তা তোমাকে অনুসরণ করেই কিন্তু অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তাহলে চলো এগুলো বাসায় তোমরা ভালো করে পড়ে নেও, কারণ এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। তো এখানে খেয়াল করে দেখো, মূল আলোচনায় প্রথমে একটা নমুনা কপি তোমার অ্যাসাইনমেন্টের কভার পেজের একটা নমুনা কপি বোর্ডে দেওয়া হয়েছে, সেটা অনুসরণ করতে হবে এবং এভাবে তোমাকে একটা নমুনা কপি অনুসরণ করে একটা অ্যাসাইনমেন্টের কভার পেজটা বানাতে হবে। এখানে অ্যাসাইনমেন্টের নম্বর হবে 03। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এবার শক্তির সমীকরণ, শক্তির রূপান্তর। বিষয় কোড হবে 136 এবং বিষয় হবে ফিজিক্স। শিক্ষা বোর্ডের নাম হবে ঢাকা হলে ঢাকা, রাজশাহী হলে রাজশাহী। এভাবে রেজিস্ট্রেশন নম্বর এখানে লিখতে হবে 10 সংখ্যার একটা। শিক্ষার্থীর নাম আসবে, শিক্ষার্থীর বাবার নাম আসবে, শিক্ষার্থীর মায়ের নাম আসবে। এভাবে অ্যাসাইনমেন্ট পূরণ করতে হবে কভার পৃষ্ঠা। ভালো করে খেয়াল করে দেখো, অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠাটি কিন্তু ক্যাপিটাল লেটারে, ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। অনেকেই কিন্তু এর আগের অ্যাসাইনমেন্টগুলোতে ছোট হাতের অক্ষরে লিখেছো। আসলে ছোট হাতের অক্ষরে লেখার কোনো নিয়ম নাই, সব সময় ফর্ম ফিল আপ করতে হয় বড় হাতের অক্ষর দিয়ে। এবার আমরা মূল অ্যাসাইনমেন্টটি শুরু করব। প্রথমে প্রশ্নটা পড়ে নাও একটু। প্রশ্নটাতে কী বলা হয়েছে, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত। তাহলে খেয়াল করে দেখো, বস্তুটিকে 40 মিটার উচ্চতায় উঠানো হয়েছে। 75 কেজি ভরের একটা বস্তু, এই মান 40 মিটার। এখানে পাথরের ভর, পাথরের মোট উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, অভিকর্ষ ত্বরণ, মোট এগুলো সব দেওয়াই আছে। তোমাকে শুধু যান্ত্রিক শক্তি বের করতে হবে। মূল্যায়ন নির্দেশনায় বলা ছিল সমীকরণটি লিখতে পারলে 1 নম্বর। অর্থাৎ আমরা জানি যান্ত্রিক শক্তি ইকুয়াল টু ইপি ইকুয়াল টু ই ইকুয়াল টু ইপি প্লাস ইকে, এটা লিখতে পারলে 1 নম্বর। এবং এখানে মানগুলো বসে হিসাব করে নাও, হিসাব করলে পাওয়া যাবে দেখো 29,400 জুল। কারণ এখানে গতিশক্তির 0 পাবো। ইপি মানে হলো mgh, বস্তুর বিভব শক্তি 40 মিটার উচ্চতায়। আর 40 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি থাকবে না, কারণ আদি বেগ 0। এখানে হাফ mu², আদি গতিশক্তি। এখানে কিন্তু শেষ গতিশক্তি না, আদি গতিশক্তি, ওই জন্য u² দিয়ে করতে হবে। তাহলে এটার মান হলো 0, ইউ এর মান 0, অতএব গতিশক্তির মানও বের হবে 0। এই জন্য মোট শক্তি হবে 29,400 জুল। এবার আসো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে তা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে।
এখানে খেয়াল করে দেখো, আমরা জানি কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে অন্য কোনো অবস্থানে আনা হলে বস্তুটি কাজ করা যে শক্তি অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। যেহেতু উদ্দীপক অনুসারে পাথরটিকে ভূমি হতে অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠিয়ে 40 মিটার উচ্চতায় স্থির করে রাখা হয়েছে, যেহেতু এখানে পাথরটি স্থির অবস্থায় থাকবে, তাই এখানে কোনো গতিশক্তি নেই, অর্থাৎ এখানে গতিশক্তি শূন্য ধরতে হবে। আবার ভূমি থেকে পাথরটিকে ওই অবস্থানে আনার জন্য কিন্তু আমাকে 29,400 জুল কাজ করতে হয়েছে, যেটা আমরা ক নম্বরে বের করেছি। এই পরিমাণ কাজ কিন্তু ওই বস্তুটিকে যখন আমরা 40 মিটার উঁচুতে ওঠানো হয়েছে তখন কিন্তু গতিশক্তি ছিল, অর্থাৎ গতিশক্তি 40 মিটার উপরে উঠে গিয়ে বিভব শক্তিতে রূপান্তর হয়েছে। তার মানে 40 মিটার উচ্চতায় বস্তুটার কোনো গতিশক্তি নেই, তবে ওই জায়গায় শুধুমাত্র বিভব শক্তি রয়েছে, যেটা হলো 29,400 জুল। এবার গ নম্বর প্রশ্নের উত্তর আমরা করব, এবং গ নম্বর প্রশ্নটা বোঝার জন্য তোমাকে অবশ্যই ভালো করে গ নম্বর প্রশ্নটা পড়তে হবে। বস্তুটিকে মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় ভার্সেস গতিশক্তি এবং সময় ভার্সেস বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। ছবিটা খেয়াল করে দেখো, প্রথমে বস্তুটাকে 40 মিটার উচ্চতায়, অর্থাৎ এইচ সমান 40 মিটার উচ্চতায় উঠানো হয়েছে। এবার এখান থেকে 10 মিটার করে নিচে নামবে। এ থেকে বিতে নামলো 10 মিটার, x1 10, তাহলে উচ্চতা থাকলো h1 30। এ থেকে সিতে নামলো, তাহলে উপর থেকে নামলো 20, তাহলে উচ্চতা থাকলো 20। আবার এ থেকে ডিতে নামলো x3 30, তাহলে উচ্চতা থাকলো আর 10। এ থেকে ইতে আসলো, একদম 40 মিটার নিচে নেমে আসলো, তাহলে উচ্চতা থাকলো একদম 0। এভাবে আমরা এটা করে নিলাম। এখন কমন জিনিসগুলো লিখে নাও। উদ্দীপক অনুসারে দেওয়া আছে ভর, উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা আদিবেগ হলো 0, যেটা দেওয়াই রয়েছে। তবে সর্বোচ্চ উচ্চতা থেকে 10 মিটার পর পর আমরা 5টা বিন্দু কল্পনা করব, এ বি সি ডি ই। এই 5টা বিন্দুতে কী বের করব? সময় বের করব, বিভব শক্তি বের করব, গতিশক্তি বের করব। তো খেয়াল করে দেখো, এ বিন্দুর সময়টা তো 0 ধরবো, এ বিন্দুতে সময় 0, কিন্তু বি বিন্দুর সময়টা কত সেটা লাগবে, সি বিন্দুর সময়, ডি বিন্দুর সময়, এই বিন্দুর সময়। আবার এই বিন্দুতে মোট শক্তি লাগবে, বি বিন্দুতে এই বিন্দুর বিভব শক্তি লাগবে, গতিশক্তি লাগবে, বি বিন্দুর বিভব শক্তি, গতিশক্তি লাগবে, সবগুলোর এইভাবেই লাগবে। তাহলে সময় বের করে নেওয়ার জন্য কিন্তু আমরা একটা সূত্র বের করে নিতে পারি। খেয়াল করো, আমরা জানি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে H = UT + হাফ GT²। তাহলে এখানে ইউ এর মান যদি 0 বসাও তাহলে হাফ GT² থাকবে। হিসাব করে নিলে আসবে শুধুমাত্র হাফ GT²। এখান থেকে যদি GT² এই দিকে নিয়ে আসো তাহলে 2s, এবং T এর মান দাঁড়াবে √2s/g। এখন যখন আমরা এ বিন্দুর সময় বের করব তখন তো এখানে H এর মান ধরবো, স্মরণ হবে 0, অর্থাৎ সময়ের মানটা 0। বি বিন্দুর জন্য স্মরণ ধরবো x1, তারপরে সি বিন্দুর জন্য স্মরণ ধরবো x2, ডি বিন্দুর জন্য স্মরণ ধরবো x3, এবং এই বিন্দুর জন্য স্মরণ ধরবো x4। এবং 1 নম্বরে এই যে এইচের জায়গায় এই সংখ্যাগুলো বসালে আমরা T1, T2, T3, T4 এগুলো পেয়ে যাব। আবার বি বিন্দুর, সি বিন্দুর এবং ডি বিন্দুর বেগ লাগবে, ই বিন্দুর বেগ লাগবে। এই বেগ বের করার জন্যও কিন্তু আমরা একটা সমীকরণ তৈরি করে নিতে পারবো। এই সমীকরণটা খেয়াল করে দেখো, আমরা জানি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে v² = u² + 2gh, তাহলে ইউ এর মান ধরো 0, তাহলে 2gh থাকলো 2gh, তাহলে v² = 2gh। তাহলে এই যে 2 নম্বর সমীকরণ পাইলাম। এখন যদি আমরা এ বিন্দুর বেগটা তো 0, কিন্তু বি বিন্দুর বেগটা যখন বের করবো তখন h এর জায়গায় দেবো x1, তারপরে সি বিন্দুর জন্য দেবো x2, ডি বিন্দুর জন্য দেবো x3, ই বিন্দুর জন্য দেবো x4। তাহলে ওই বিন্দুগুলোতে বেগের বর্গ বের হয়ে যাবে, কারণ এই বেগের বর্গ দিয়ে আমরা গতিশক্তি বের করব। তাহলে এখন এ অবস্থানের জন্য গতিশক্তি, বিভব শক্তি নির্ণয়, কমন জিনিসগুলো এখানে লিখে নিতে হবে। খেয়াল করে দেখো, বস্তুর ভর, বস্তুর উচ্চতা এবং সর্বোচ্চ উচ্চতা, আদি বেগ, অভিকর্ষ ত্বরণ, এটা সব কমন। এই কমন জিনিসগুলো নিতে হবে। এ বিন্দুর জন্য বস্তুর কিন্তু আদি বেগ 0, এই যে 0 কাজেই, এবং এই বিন্দুর জন্য সময়টাও 0 বের হবে। এই বিন্দুর বিভব শক্তি যেটা আমরা কতই বের করেছি 29,400 জুল, এই বিন্দুর গতিশক্তি কতই বের করেছি 0 ছিল। তাহলে এভাবে ইপি আর ইকে বের করে নাও। তাহলে ইপি আর ইকে বের হয়ে গেল, এ বিন্দুর জন্য সময় ইপি ইকে বের হয়ে গেল। এবার বি বিন্দুর জন্য বের করব। তাহলে বি বিন্দুর জন্য মোট সময়, গতিশক্তি, বিভব শক্তি নির্ণয় করো। তাহলে এখানে বি বিন্দুর স্মরণ দেখো, উপর থেকে বি বিন্দুতে বস্তুটা 10 মিটার নিচে নেমে এসেছে অলরেডি। তাহলে যদি উপর থেকে 10 মিটার নামে তাহলে নিচ থেকে তো 30 মিটার উচ্চতায় আছে, আদিবেগ 0, 9.8, এগুলো কমন জিনিস। তাহলে বি বিন্দুতে বেগটা বের করব ভিবি, এই ভিবি বের করব 2 নম্বর সূত্র দিয়ে। তাহলে ভিবি² = 2g, এই যে এইচ এর পরিবর্তে এখানে দেবো x1, কারণ স্মরণটা x1 হয়েছে, তাহলে এই হিসাবে আসবে 196। এখন এখান থেকে সময় বের করবো 1 নম্বর সমীকরণ দিয়ে, T1 এর মান আসবে 1.43, মানগুলো বসাও, x1 এর মান বসাতে হবে। তারপরে বিভব শক্তি বের করো, গতিশক্তি বের করো।
করো, বিভব শক্তি বের হবে 22,550 জুল, আর গতিশক্তি বের হবে 7,350 জুল। অর্থাৎ দেখো বিভব শক্তি কমে গেল, গতিশক্তি বেড়ে গেল, বিভব শক্তি যতটুকু কমলো গতিশক্তি ততটুকু বাড়লো। এবার আমরা বের করবো সি বিন্দুর জন্য একইভাবে। সি বিন্দুর জন্য কমন জিনিসগুলো লিখে নাও। x2, উপর থেকে বস্তুটা অলরেডি 20 মিটার নিচে নামলো, তাহলে এখনও থাকলো 20 মিটার উচ্চতা। তাহলে এখানে সি বিন্দুতে বেগটা ভিসি বের করো 2 নম্বর সমীকরণ দিয়ে। ভিসি স্কোয়ার ইকুয়াল টু 2g x2 মান বসাও, আর এখানে 2g x2 মান বসাও, পাওয়া যাবে 392। এবার সময় বের করো, সময়টা বের করবো 1 নম্বর সমীকরণ দিয়ে t2 √2x2, এই যে x2 বসাতে হবে, এখানে g এর মান বসাতে হবে 9.8, হিসাব করো 2.02 সেকেন্ড। এবার বিভব শক্তি গতিশক্তি বের করে নাও। বিভব শক্তি বের করবো mgh2 মানে উচ্চতা দিয়ে, বস্তুর ওজনের সঙ্গে উচ্চতা গুণ করো 14,700 পাবো। গতিশক্তি বের করবো সি বিন্দুতে, তাহলে ভিসি স্কোয়ার লাগবে, আর ভিসি স্কোয়ার কোথায় পাবো, এই যে বের করে নিলাম 392, এখানে মানগুলো বসাও গুণ করো, তাহলে 14,700। এবার আমরা ডি বিন্দুর জন্য বের করবো। একইভাবে কমন জিনিসগুলো লিখে নাও। ডি বিন্দুতে সরণ বস্তুটা 30 মিটার, উপর থেকে 30 মিটার নিচে নামলো, তাহলে এখনও বাকি থাকলো 10 মিটার, উচ্চতা 10 মিটার, তাহলে 30 আর 10 40 মিলতে হবে। ডি বিন্দুর বেগ হলো ভিডি বের করো 2 নম্বর সমীকরণ অনুসারে, ভিডি স্কোয়ার ইকুয়াল টু 2g x3 মান বসাও, জি এর মান বসাও, আর 2 দিয়ে গুণ করো, তাহলে হবে 588। এখানে টি3 বের করে নাও। টি3 বের করবো x3 দিয়ে, তাহলে √2g 2x3/g। এটা কিন্তু এই যে 1 নম্বর সমীকরণে কিন্তু আমরা এটা বের করেছি যে এখানে এটা সময় বের করার সূত্র, তাহলে আসবে 2.47। দেখো 2.47, সময় একটু বাড়লো, ডি বিন্দুতে 2.47। এবং বিভব শক্তি গতিশক্তি বের করানো। বিভব শক্তি বের করতে হবে বস্তুর ওজন গুণ উচ্চতা। বস্তুর ওজন হলো mg, উচ্চতা h3 10, তাহলে এটা গুণ করে দাও 7,350। দেখো বিভব শক্তি অনেকটাই কমে গেল, গতিশক্তি আবার অনেকটাই বেড়ে গেল। গতিশক্তি হবে ডি বিন্দুর গতিশক্তি, অতএব ভিডি স্কোয়ার বসাতে হবে ½ m ভিডি স্কোয়ার। তো ভিডি স্কোয়ারের মান 588 বের হয়ে গেল বিভব গতিশক্তি। এবার আর একটা বিন্দু রয়েছে আমাদের, সেটা হলো ই বিন্দু। ই বিন্দুর জন্য সময় গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করব। কমন জিনিস কি, উপর থেকে বস্তুটা অলরেডি মাটিতে চলে আসছে, অর্থাৎ 40 মিটার নিচে নেমে গেছে। তো 40 মিটার নিচে নামলে তো উচ্চতা 0, তাহলে এখন এই বিন্দুতে বেগটা হবে সবচাইতে বেশি, কারণ উপর থেকে নিচে নেমে এসেছে। তাহলে VE স্কোয়ার হবে 2gx4। তাহলে এখন বেগের বর্গ বের করে নাও, তাহলে 784। এবার সময় বের করে নাও, সময়টা t4 √2x4/g, মানটা বের হবে 2.86। এবার বিভব শক্তি গতিশক্তি বের করো না। বিভব শক্তি হলো mgh4 মানে তো 0, কারণ বস্তুটার উচ্চতা নাই, তাহলে 0। বিভব শক্তি একদম 0 হয়ে গেল, তাহলে গতিশক্তি সর্বোচ্চ পাওয়া যাবে 29,400। সমীকরণে মানগুলো বসাও। দেখো VE স্কোয়ার আগে বের করা হয়েছে 784। তো এভাবে বিভব শক্তি গতিশক্তি বের হয়ে গেল এবং সময় বের হয়ে গেল। তাহলে ছক উল্লেখ করো, ছকের মধ্যে এগুলো লেখো। দেখো সময় যখন 0 তখন বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি 0। সময় যখন একটু বাড়লো, বিভব শক্তি একটু কমলো, গতিশক্তি বাড়লো। সময় যখন 2.02, বিভব শক্তি আর একটু কমে গেল, গতিশক্তি আর একটু বেড়ে গেল। অর্থাৎ দেখো সময় যখন 0, সময় যখন t2 2.02, তখন কিন্তু বিভব শক্তি গতিশক্তির সমান, এবং এটাতে কিন্তু বস্তুটি 20 মিটার উচ্চতায় ছিল এবং উপর থেকে 20 মিটার নিচে নেমেছিল। এটা কিন্তু ঘতে কাজে লাগবে। সময় যখন একটু বাড়লো 2.47, তখন কিন্তু দেখো 7,350, এটা বেশ কমে গেল, এটা একটু বেড়ে গেল। সময় যখন 2.86, একদম বিভব শক্তি 0 হয়ে গেল, গতিশক্তি সর্বোচ্চ হয়ে গেল। তার মানে বিভব শক্তি আস্তে আস্তে কমে গিয়ে 0 হয়ে গেল, গতিশক্তি 0 থেকে বাড়তে বাড়তে একদম সর্বোচ্চ হয়ে গেল। এখন এই ছক অনুসরণ করে আমাদেরকে দুইটা গ্রাফ করতে হবে, একটা হলো সময় গতিশক্তি, একটা হলো সময় বিভব শক্তি। প্রথমে আমরা সময় বিভব শক্তি, সময় আর গতিশক্তির লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করার জন্য অবশ্যই গ্রাফ কাগজ ব্যবহার করবে, গ্রাফ কাগজ ব্যবহার করবে। তাহলে গ্রাফ কাগজের এক্স অক্ষ বরাবর নেব আমরা সময়, ওয়াই অক্ষ বরাবর নেব আমরা তোমার কি গতিশক্তি। তো এবার খেয়াল করে দেখো, এখানে এক্স অক্ষ বরাবর এই যে দেখো এখান থেকে এই যে 0 থেকে 1 সেকেন্ড মোট 20টা ঘর আছে, 20টা বর্গঘর। এই 20টা বর্গঘরের মান হলো 1, তাহলে সেই হিসাবে 1 বর্গঘরের মান হবে 0.1 সেকেন্ড। তার মানে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গঘরের দৈর্ঘ্য ধরা হয়েছে 0.1 সেকেন্ড। একটা ঘর 0.1 সেকেন্ড, তাহলে 20টা ঘর হয় 1 সেকেন্ড। ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গঘরের দৈর্ঘ্য ধরা হয়েছে 735। দেখো এই যে এইখান থেকে এই যে 0 থেকে শুরু করে 7,350, এখানে মোট 10টা ফাঁকা ঘর রয়েছে। এই 10টা ফাঁকা ঘর, একটা ফাঁকা ঘর যদি 735 হয়, তাহলে 10টা ফাঁকা ঘর হলো 7,350, সেই হিসাব করা হয়েছে। এখন তাহলে মানগুলো বসায় নাও। তাহলে এই যে সময়ের মান আর গতিশক্তির মান, সময় যখন 0 তখন গতিশক্তিও 0।
সময় যখন 1.43 সেকেন্ড, তখন কিন্তু গতিশক্তি 7350। তো 1.43 মানে কি 14.3, 1.43 14.3, 14 ঘর যাইতে হবে। তাহলে 14 ঘর একটু পার হইতে হবে। দেখো এই যে এটা হলো 10 ঘর, আর এই যে এইটা হলো 14 নম্বর ঘর। 14 নম্বর ঘরে যাও, তাহলে এই যে এটা পাবো। এরপরে সময় যখন 2.02 মানে 20.2 ঘর যাইতে হবে। তো 20 ঘর মানে কি, এই যে 20 ঘর হলে 2 20 ঘর, এটা 20 ঘর। তো 20 ঘরের একটু পার হইতে হবে, কিন্তু একটু আর কোথায়, সামান্য মানে ওটা ধরার দরকার নেই, এই যে এটা, তাহলে পাওয়া গেল। এবং এরপরেটা হলো সময় হলো 2.47, 2.47 মানে কিন্তু 25 ঘর প্রায় যাইতে হবে। প্রায় 25 ঘরে 2.47, 24.7 মানে প্রায় 25-এর কাছাকাছি। তাহলে এটা হলো 20 নম্বর ঘর, এটা হলো 25 নম্বর দাগ। এই যে 25 যাও 24, এই যে 24.7 মানে প্রায় 25, তাহলে এখানে হবে 22,050। সময় যখন 2.86 মানে 28.6 ঘর যেতে হবে। তাহলে এটা হলো 29 নম্বর ঘর, 28.6 মানে এটা হলো 30 নম্বর ঘর, তাহলে 29 নম্বর ঘর হয়। 28.6 মতো প্রায় 29ই বলা চলে। এই যে 29 নম্বর ঘর, 29-এর একটু বামে থাকবে। এভাবে তোমাকে গ্রাফচিত্র অঙ্কন করতে হবে। গ্রাফচিত্র অঙ্কন করার পর এই কথাটা লিখতে হবে। এখানে লিখচিত্র 1 হতে দেখা যাচ্ছে যে সময় বৃদ্ধির সাথে সাথে বস্তুটি যতই উপর থেকে নিচের দিকে নামতে থাকে, এর গতিশক্তি ততই বৃদ্ধি পেয়েছে। দেখো গতিশক্তি আস্তে আস্তে 0 থেকে বাড়তে একদম 29,400 হয়েছে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এর পরে লেখচিত্রে যাব। এর পরে লেখচিত্রে খেয়াল করে দেখো, এর পরে লেখচিত্র হলো সময় বিভব শক্তি লেখচিত্র। এই সময় বিভব লেখচিত্র আবারও একইভাবে এক্স অক্ষ বরাবর নেব সময়, ওয়াই অক্ষ বরাবর নেব তোমার ওই যে বিভব শক্তি। সময়ের সাপেক্ষে বিভব শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। সময় যখন 0 তখন বিভব শক্তি ছিল 29,400। সময় যখন কমে গিয়ে সময় যখন বৃদ্ধিতে 1.43 সেকেন্ড হলো, তখন কিন্তু বিভব শক্তি কমে গিয়ে হলো 22,050। এভাবে সময় যখন 2.202 সেকেন্ড, তখন কিন্তু হলো 14,700। এভাবে সময় কমতে কমতে বিভব শক্তি এক পর্যায়ে 0 হয়ে আসবে। চিত্র আঁকার সময় বিষয়টি বেশ ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং বিন্দুগুলো খুব সুন্দরভাবে স্থাপন করতে হবে। তাহলে এখানে এই কথাগুলো লিখচিত্র আঁকার সময় এই কথাগুলো লিখে দিতে হবে। এরপরে আমরা এভাবে গ নম্বর প্রশ্নের উত্তর শেষ করব। এবার আমাদের আসবে ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নের উত্তর খেয়াল করে দেখো। ঘ নম্বর প্রশ্নের উত্তর করার জন্য গ নম্বরে যে লেখচিত্র 1 এবং 2 আঁকা হয়েছে, সেই লেখচিত্র 1 এবং 2 আর একটা নতুন পৃষ্ঠায় একসঙ্গেই আঁকতে হবে। অর্থাৎ তোমাকে 3টা লেখচিত্র করতে হচ্ছে। এই লেখচিত্রটা দেখো, এই প্রথম লেখচিত্রটা ছিল গতিশক্তির জন্য, আর এই লেখচিত্রটা ছিল বিভব শক্তির জন্য। এবং খেয়াল করে দেখো লেখচিত্র অনুসারে এই যে এটা গতিশক্তি আস্তে আস্তে বেড়েছে আর বিভব শক্তি আস্তে আস্তে কমে গেছে, এবং ঠিক এই জায়গায় এসে এখানে যখন সময়টা ছিল, এই সময়টা কিন্তু আসলে ছিল 2.02 সেকেন্ড। এই 2.02 সেকেন্ডে বস্তুটা কিন্তু উপর থেকে 20 মিটার নিচে নেমে এসেছে। তার মানে নিচ থেকে ছিল 20 মিটার উপরে। তার মানে 20 মিটার, ভূমি থেকে 20 মিটার উপরে বস্তুটার বিভব শক্তি ছিল 14,700 এবং গতিশক্তিও ছিল 14,700। তাহলে সেই হিসেবে দেখো এখানে লেখচিত্র 3 হতে দেখা যাচ্ছে সময় বৃদ্ধির সাথে সাথে বস্তুটি যতই উপর থেকে নিচের দিকে নামতে থাকে, এর গতিশক্তি ততই বৃদ্ধি পায় এবং বিভব শক্তি ততই হ্রাস পায়। তাহলে এখান থেকে আমাদেরকে একটা হিসাব দেখাতে হবে। লেখচিত্র 3 হতে আমরা আরও দেখা যাচ্ছে যে 2.02 সেকেন্ড সময়ে পরন্ত বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তির সমান হয় এবং বস্তুটি সি বিন্দুতে অর্থাৎ H2 = 20 মিটার তখন উচ্চতায় ছিল। তুমি এই যে টি এর মান ধরে কিন্তু এইচ এর মান বের করে নিতে পারো, ওটা করা যাবে, কিন্তু না করলে হয়। যেহেতু আমাদেরকে লেখচিত্র অনুসারে বের করতে বলছে, তাহলে আমরা লেখচিত্র অনুসারেই বের করব। এখানে খেয়াল করে দেখো, তাহলে বস্তুটির মোট উচ্চতা হলো H 40 মিটার, যেটা আমরা পেয়েছি। আর লেখচিত্র থেকে আমরা পাইলাম সি বিন্দুর উচ্চতা, যেখানে বিভব শক্তি গতিশক্তির সমান ছিল, সেটা হলো সি বিন্দু এবং ওটা ছিল 20 মিটার উচ্চতায়। তাহলে H আর H2 এর মধ্যে একটা সম্পর্ক দেখাও, H/H2 40/20। এখান থেকে কাটাকাটি করলে আসবে H/H2 = 2, 2H2 হবে H2 = H/2। অর্থাৎ বিভব শক্তি যেখানে বিভব শক্তি এবং গতিশক্তি যেখানে সমান হবে, সেই উচ্চতা হবে H2, এটা হবে H2 হবে H এর অর্ধেক, অর্থাৎ মোট উচ্চতার অর্ধেক উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ভিডিওটা লম্বা করতে চাইনি, এই কারণে অনেক দ্রুত বুঝিয়েছি। তোমরা কষ্ট করে একটু ভালোভাবে পড়ে বুঝে নিও। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে
তোমাদের আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে নাগাদ সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।